এম আব্দুল্লাহ, তাহলে প্রশ্ন আসছে যে জামাত কি তাহলে কওমি সংগঠনে নিজেদের সাথে রেখেছিল শুধু কমে ভোট ব্যাংকটা টানার জন্যই কিনা? আপনি আর এই দূরত্বকে কিভাবে দেখছেন? এখন আবার ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন বের হয়ে যাওয়াকে কিভাবে দেখছেন? না, এগুলো তো নির্বাচন কেন্দ্রিক জোট করেছিল। আপনি যেমনটা বলছিলেন যে ভোটের উপর একটা মনস্তাত্ত্বিক, ভোটারদের উপর একটা মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের জন্য বিএনপিও জমিয়তে ওলামায়ে ইসলামকে সঙ্গে নিয়েছিল যখন আর কোনো ইসলামী দলগুলো, আপনার স্মরণ আছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা চরমোনাই, তাদের সাথে প্রথম দিকে একটু বোঝাপড়ার একটা ব্যাপার ছিল। মামুনুল হকদের সাথে একটা বোঝাপড়ার ব্যাপার ছিল বিএনপির, কিন্তু শেষ মুহূর্তে যখন এরা ছিটকে গেল তখন কিন্তু এই জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রাচীন ইসলামী রাজনৈতিক দলগুলোর একটা। যদিও তাদের ভোটের অঙ্কে খুব বেশি বড় ফ্যাক্টর হবে এমন কোনো দল না, কিন্তু এই দলটা খুব প্রাচীন। এটা কিন্তু মুক্তিযুদ্ধকালে যে ইসলামপন্থী যে দলটি মুক্তিযুদ্ধের সপক্ষে আছে বলে মানে বাংলাদেশের ইতিহাসে মানে দালিলিকভাবে আছে, সেটা হচ্ছে জমিয়তি ওলামায়ে ইসলাম। এই দলটা যদিও এটির যে তখনকার যে নেতৃত্ব, সেই মাওলানা মহিউদ্দিন খান থেকে শুরু করে ওই সময়ের কালে যারা এসব নেতৃত্বে ছিলেন তাদের যে প্রভাব ছিল, এখন এ খণ্ড বিখণ্ড হয়ে এগুলা বহু ভাগে বিভক্ত হয়ে গিয়ে সেই ক্ষয়িষ্ণু ধারায় চলে গেছে এই দলগুলো। তো সেই জায়গাটাতে এদের এখন প্রভাবটা অতটা সেই পর্যায়ে নাই। তারপরও বিএনপি এই দলটিকে রেখেছিল যে ইসলামপন্থীদের এখন রেখেছিল তাদেরকে, তাদেরকে আপনার আসনও দেওয়া হয়েছিল নির্বাচনের জন্য। আসনও দেওয়া হ্যাঁ, হয়েছিল 4টি আসনও দেওয়া হয়েছিল, কিন্তু রাইট, হ্যাঁ। সেখান থেকে উঠে আসতে পারে নাই তারা কেউই। তো একইভাবে জামাতের কথা যদি বলি, জামাত তো কাওমিদের সাথে জামাতের চির বৈরিতা যেটা, সেটা কাভার করার জন্য জামাতের পক্ষ থেকে অনেকভাবে চেষ্টা করা হয়েছে। তারা অনেক উদারতাও দেখানোর চেষ্টা করেছে। চরমোনাই পীরের বাড়ি পর্যন্ত নিজে জামাতের আমির গিয়ে তাদেরকে বাগে আনার চেষ্টা করেছেন। শেষ মুহূর্তে সেই জোট ভেঙেও গেছে। অন্যান্য ইসলাম মধ্যে এখনও কাওমি লাইনের অন্যতম একটা প্রভাবক শক্তি, সেটা হচ্ছে আল্লামা মামুনুল হকের যে দল, সেটা এখনও জামাতের সাথে ভালোভাবেই আছে। আর যেটা বলছেন যে যে দলটি চলে গেছে, তাদের আসলে একেবারেই ছোট ইসলামপন্থী শক্তি, তাদের সাথে যে টানাপোড়েনটা তৈরি হয়েছে, এটা বাকিদের সাথেও যে টানাপোড়েন তৈরি হবে না এমনটা বলার অপেক্ষা। কারণ চাওয়া পাওয়ার রাজনীতিটা যে জায়গায় চলে গেছে, নানান ধরনের চাওয়া পাওয়ার জায়গাটা যেখানে প্রাধান্য পাচ্ছে, সেখানে নানান বোঝাপড়ার দিক থেকে আগামী নির্বাচন পর্যন্ত দেখবেন যে এরকম ভাঙ্গা গড়া নানান ধরনের জোট ত্যাগ, দল ত্যাগ, অনেক কিছু ঘটবে। সেটা আবার যখন জাতীয় নির্বাচন আসবে তখন নতুন করে শেপ নিবে, নতুন করে জোট হবে। এমনটা বাংলাদেশের কালচারের মধ্যে এভাবেই তো চলছে, আমরা দেখে আসছি। তো সুতরাং এগুলা এই মুহূর্তে বড় ধরনের কোনো প্রভাব হবে না। তবে আমি একটা কথা এখানে উল্লেখ করতে চাই, যেটা স্থানীয় সরকার নির্বাচন আছে সামনে, যে জমিয়তি ওলামায়ে ইসলাম যে হুঙ্কারটি দিয়েছে, সেটা মূলত স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আপাতত তাদের এই হুঙ্কার। তারা হয়তো ভাবছে যে স্থানীয় সরকার নির্বাচনে যদি এই বিএনপি ইসলামপন্থীদেরকে সাথে রাখতে না পারে, কিছুটা হলেও এটার মনস্তাত্ত্বিক প্রভাব পড়বে, এ ধরনের একটা বিষয় মাথায় রেখে সরকারের প্রতি এই প্রধান দল বিএনপির উপর এক ধরনের চাপ তৈরি করার চেষ্টা করছে। আর বিএনপির পক্ষ থেকে আমি যতটা জানি, তারা ভাবছে যে এই দলগুলো তাদের জোটসঙ্গী যারা আছে তাদের মধ্য থেকে মন্ত্রিসভায় বা অন্যান্যভাবে কাকে কিভাবে অ্যাকোমোডেট করা যায়, তারেক রহমান এটা নিয়ে ভাবছেন। এবং আমরা যে সাম্প্রতিক সময়ে যে মন্ত্রিসভা পুনর্বিন্যাসের যে কথা আমরা শুনছি, সেখানে কিন্তু এ ধরনের ক্ষুদ্র দলগুলো থেকে নানানভাবে অ্যাকোমোডেট করার একটা চিন্তা ভাবনা আছে। সেই সময়ে এই হুঙ্কারটা দিয়ে রেখেছে, হয়তো কাজেও লেগে যেতে পারে সামনের হিসাবের ক্ষেত্রে। এগুলো নানান ধরনের রাজনৈতিক হিসাব যদি লেগে যায় আর কি, তাহলে দেখা গেল যে একটা কিছু কোনো একটা জায়গায় ধর্ম মন্ত্রণালয়ে তো মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী নাই, হয়তো একটা প্রতিমন্ত্রীর পদ পেয়ে গেল। তো এগুলো একেবারে বিফলে যাবে না আর কি, আমি মনে করি এগুলো আছে রাজনৈতিক বোঝাপড়ার এই জায়গাগুলো হয়তো কাজে লেগে যেতে পারে। ওকে, আমরা এই ভোটের অঙ্ক বোঝাপড়া এটাকে একটু সাইডে রেখে যদি আরেকটু আলাপ একটু গভীরে যদি যেতে চাই, সেটা হচ্ছে যে জামাত ইসলামী তো ইসলামের রাজনীতির কথা বলে, তাহলে কওমির সাথে এই যে দূরত্ব, এটাকে আপনি কিভাবে দেখেন?
আর এই প্রসঙ্গে আমি একটু বলতেও চাই যে এর আগে এটা শিক্ষামন্ত্রী এসরাক মিলন তিনি নিজেও উল্লেখ করেছেন যে এর আগে বিএনপি জামাত জোট সরকার কওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দিতে চেয়ে পারেনি, বিকজ জামাতের চাপ ছিল, জামাতের চাপের কারণে সেটা সম্ভব হয়নি। তো ইসলামের রাজনীতির কথা বলছে কিন্তু কওমি মাদ্রাসার স্বীকৃতির বিরুদ্ধে রাজনীতি করা বা অবস্থান নেয়, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ইস্যু। আপনি এখানে 2-4 মিনিটে এটা ব্যাখ্যা করে আমার কাছ থেকে খুব বেশি ক্লিয়ার কিছু বুঝতে পারবেন আমি এটা মনে করছি না। কারণ কারণ কওমি অঙ্গনের যে তাদের যে ইসলামিক ধারা, এ ধারার সাথে জামাতের ধারার যদি মিলেই যেত তাহলে তো বাংলাদেশে ইসলাম হয়তো অনেক আগেই ক্ষমতায় চলে যেত, মানে ইসলামপন্থীদের অনেক আগেই ক্ষমতায় যাওয়ার মতো অবস্থাই তৈরি হতো। এই বিভাজনটা এটা চিরায়ত বিভাজন এবং এটা থাকবে কারণ বিশ্বের জায়গা, বিশ্বাসের জায়গাটাতে, আদর্শিক জায়গাটাতে জামাত যেভাবে ইসলামকে যেভাবে দেখে, ইসলামকে ক্ষমতায় যেভাবে দেখতে চায়, কওমি অঙ্গনের লোকজন সেভাবে দেখতে চায় না। আপনি যদি এই জায়গাতে ইসলামী কোরআন এবং হাদিসের আলোকে যে অনুসৃত নীতিমালাগুলো জামাত যেভাবে এটা অনুসরণ বা অনুকরণের জায়গাগুলো, জামাতের আদর্শিক জায়গা, জামাতের যে নীতি জায়গা, সেই জায়গাটাতে এটা বিস্তর ব্যবধানের জায়গা আছে। এটা বিস্তারিতভাবে কোনো আলেম, দুই পক্ষের যদি দুইজনকে আনেন তারা হয়তো আরো বিশদভাবে ব্যাখ্যা করে বলতে পারবেন। না, আপনি কিছুটা বলেন, যেমন ধরুন আপনি ইসলাম কোরআনের আইনের কথা তো আমরা জামাতের সংসদ সদস্যের কাছ থেকে শুনেছি, সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন তো শরিয়া আইন কায়েম করা হবে, জামাত থেকেও তো বলা হচ্ছে আবার নির্বাচনের আগে শরিয়া আইন, ক্ষমতা গেলে শরিয়া আইন করা হবে না এরকম ঘোষণা এটাও বলছে। আবার এও বলছে যে ধাপে ধাপে শরিয়া আইন বাস্তবায়ন করা হবে, কিন্তু কওমি আর হচ্ছে যে চরমনাই এরা কিন্তু শরিয়া আইন পুরোপুরি চায়। এখানে রাজনৈতিক পার্থক্যটা এখানে। এখন থেকে 10 বছর আগের জামাতের চাওয়া, জামাতের স্লোগান আর এখনকার জামাতের স্লোগান আপনি অনেক বিস্তর ব্যবধান দেখবেন। সুতরাং জামাত ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, জামাত এখন যে জামাত সেটা আমরা কিছুক্ষণ আগে যে আলোচনা করছিলাম, সেই তুরস্কের যে মানে ইসলামপন্থীদের যে বর্তমানে এরদোয়ানের যে ক্ষমতায় থাকার যে অনেকটা কাছাকাছি জায়গা তার ইসলাম। সেখানে আমার স্মরণ আছে, আমি জাপানে গিয়ে তুরস্কের একটা মসজিদে গিয়ে যখন মাগরিবের নামাজে দাঁড়াতে গেলাম, ডানে বাঁয়ে তাকাচ্ছিলাম যে ইমাম কোথায়, দেখলাম যে একদম স্যুট কোট টাই পরা একটা লোক সামনে এগিয়ে গেলেন, নামাজ পড়ালেন। পরে জানতে চাইলাম যে ইমাম সাহেব কি নাই, বললো যে উনিই তো এখানকার খতিব। তো উনি কিন্তু স্যুট কোট টাই পরা, এই হলো তুরস্কের ইসলামটা হচ্ছে এরকম। তো সুতরাং আস্তে আস্তে যদি জামাত সেই ইসলামের দিকে যায়, আর কওমি অঙ্গনের তারা তো এই ইসলামকে কখনোই সেটা মেনে নিবে না। তো এই বেসিক এসব জায়গাগুলোর ব্যবধান দিন দিন কখনো বাড়তে থাকবে, কখনো কমতে থাকবে। আলটিমেটলি সকল ইসলামপন্থী দল এক জায়গায় আসবে, এটা বাংলাদেশে আমি অন্তত দেখতে পাচ্ছি।